নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, কালুঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে নিয়ে আজকে কিন্তু বড় আপডেট ছিল। সকলেরই নজর ছিল কলকাতা হাইকোর্টের দিকে। কেননা আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই কিন্তু কাকুর এই ব্যাপার নিয়ে একটা মামলা হয়ে গেছে। সেই মামলায় আজকে এসএসকেএমের যে রিপোর্ট, সেই সমস্ত কিছু জমা দেওয়ার কথা ছিল ইডির তরফে, এবং সেই হিসেবে আদালতের অলরেডি নির্দেশ আছে তার কণ্ঠস্বরের পরীক্ষা করাতে হবে, এবং সেই কণ্ঠস্বরের পরীক্ষা করার জন্য যে মিনিট দেড়েকের জন্য তার ভয়েস স্যাম্পল টেস্টিং দরকার, সেইটি নাকি কাকু দিতে পারছেন না। কেন দিতে পারছেন না? অনেক ভেবে চিনতে এসএসকেএমের ডাক্তাররা মাথা চুলকে তার সুপার অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ যেটা বার করেছে, সেটা হচ্ছে কাকুর এক ভয়ঙ্কর অসুখ আছে। কি ভয়ঙ্কর অসুখ? না, তিনি নাকি মানসিকভাবে ঠিক সুস্থ জায়গায় নেই। অর্থাৎ তিনি বোধহয় পাগল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন, এবং সেই জন্যই তিনি বোধহয় টেস্ট দেওয়ার মতো জায়গায় নেই। তো অনেক ভাবনা চিন্তা করার পর যখন এই রিপোর্ট সামনে এসেছে, তখন খুব স্বাভাবিকভাবেই ইডি তারা কিন্তু চলে গিয়েছিল আদালতে, এবং আদালতের পর্যবেক্ষণের উপর তারা নির্ভর করছিল, এবং সেখানেই আজকে কিন্তু বড় আপডেট ছিল যে আজকে রিপোর্ট জমা পড়বে, এবং খুব সম্ভবত আদালতের তরফ থেকে এই নির্দেশ আসবে যে সেখানে কালীঘাটের কাকুকে এবার জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে, এবং সেখানেই ভয়েস স্যাম্পল টেস্টিংটা হবে। এদিকে যেটা বাজারে খবর ছিল যে যে করেই হোক এই কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং আটকাতেই হবে। বিশেষ করে দিল্লিতে দুটো গুরুত্বপূর্ণ বৈঠক আছে, ফলে সেই সব প্রভাবশালীরা কিন্তু নির্দেশ পাঠিয়েছিলেন এসএসকেএম কর্তৃপক্ষকে কি তার আগে যেন এই টেস্টিং না করা যায়। আমরা উল্টো দিকে দেখলাম যে কালীঘাটের কাকু কিন্তু পাল্টা চলে গেছেন কলকাতা হাইকোর্টে। তার নাকি জামিন দরকার। তার এত শারীরিক অবস্থা খারাপ যে তাকে সাধারণ বেড থেকে আইসিইউতে নিয়ে যেতে হয়েছিল। সেখানে একজন শিশুর বেডে অকুপাই করে তাকে রাখা হয়েছিল, নীল পর্দা দিয়ে ঘিরে রাখা হয়েছিল, এবং সেখান থেকে খবর লিক হচ্ছিল যে তিনি গান্ডে পিণ্ডে যেরকম গিলছেন, তার পাশাপাশি তিনি সেখানে বসে আবার পুরনো দিনের রোম্যান্টিক বাংলা সিনেমা দেখছেন। ফলে শারীরিক অসুস্থতা কতখানি, এই জায়গা নিয়ে তো প্রশ্নই ছিল, এবং সেখানে এসএসকেএম কর্তৃপক্ষ এবং এসএসকেএমের ডাক্তারদের যে ভূমিকা, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছিল, এবং সেই সমস্ত কিছু ফয়সলা আজকে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই কালীঘাটের কাকু চলে গিয়েছিলেন জামিনের জন্য। এবার জামিনের জন্য কলকাতা হাইকোর্টে যদি কোনো মামলা হয়, সেই মামলাগুলি যায় জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এই জাস্টিস তীর্থঙ্কর ঘোষ আবার ব্যানার্জি পরিবার সংক্রান্ত কোনো মামলা এলে নাকি হঠাৎ করে খুব উদাসীন হয়ে যান, খুব তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে যান, এমন একটা অভিযোগ আজকাল কলকাতা হাইকোর্ট চত্বরে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে তার বিগত বেশ কয়েকদিনের যে রায়, যেমন জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিন থেকে সিসিটিভি খুলতে হবে, এই ধরনের যে রায় হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্নবোধক চিহ্ন উঠেছে। তো সেই জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন মামলা গেল, তখন খুব স্বাভাবিকভাবেই সকাল থেকে একটা জল্পনা বাড়ছিল যে এবার বোধহয় আর ভয়েস স্যাম্পল টেস্টিংটা করা গেল না, এবং দিনের শেষে কিন্তু সেই জিনিসই দেখা গেল। কি দেখা গেল? এসএসকেএমের থেকে কাকুর মেডিকেল রিপোর্ট চাইলো আদালত। ইডি বলল কারচুপি করছেন সুপার। অর্থাৎ এখানে ইডি যে তাদের অবস্থান ছিল সেই জায়গাটাই স্পষ্ট করলো, এবং তারা বললো যে আমরা বিভিন্ন প্রমাণ দেখাচ্ছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য আপনাদের দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে কাকু পা তিরিং বিরিং করে লাফাচ্ছেন, নাড়াচ্ছেন, এবং খোশ মেজাজে আছেন। তার কোনো শারীরিক অসুবিধা নেই, তিনি শুধু একটু মানসিক চাপ অনুভব করছেন, এবং খুব স্বাভাবিক। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়া মানে সেই ফেরেববাজ বিশ্বসেরা যে ভণ্ড ভাইপো আছে, তাকে ধরা ইডির পক্ষে ইজি হয়ে যাবে। আর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের জন্য যদি সেই ভণ্ড ভাইপো ধরা পড়ে যায়, তাহলে কাকুর কপালে অশেষ দুর্গতি আছে। সেই জায়গা থেকেই কাকু ভয়টা পাচ্ছেন, মানসিক চাপটা পাচ্ছেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এইটাকে অসুস্থতা বলে চালাচ্ছে এসএসকেএম কর্তৃপক্ষ, এবং সেই জায়গাটা আদালত মেনে নিচ্ছে, এটা তো হতে পারে না। কিন্তু আমরা বাস্তবে দেখলাম, হ্যাঁ, সেটাই হচ্ছে। জাস্টিস তীর্থঙ্কর ঘোষ যথারীতি বললেন যে এসএসকেএম থেকে সমস্ত মেডিকেল রিপোর্ট নাকি জমা দিতে হবে, কিন্তু 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 সেই জমা দেওয়ার তারিখ হচ্ছে 5ই জানুয়ারি 2024, অর্থাৎ 31শে ডিসেম্বরের আগে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং কিছুতেই করানো যাবে না। আর আপনারা জানেন, এদিকে কিন্তু কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চ সেখানে কিন্তু বেঁধে দিয়েছে সময়সীমা যে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করতে হবে ইডিকে।
ফলে ফলে ইডি এখন পড়ে গেছে ফাঁপড়ে। কিন্তু ইডির হাতে অপশন খোলা থাকছে ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য বা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। ইডি কি সেটা করবে? এখনও অবধি কোনো রকম কোনো আপডেট পাওয়া যায়নি। কিন্তু জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আজকে কিন্তু এটা বড় একটা নির্দেশ হয়ে গেল যে এসএসকেএম কর্তৃপক্ষকে কাকুর মেডিকেল সংক্রান্ত সমস্ত রিপোর্ট জমা দিতে হবে 5ই জানুয়ারি, যেটা কিন্তু 31শে ডিসেম্বরের ডেডলাইনটাকে পার করে দিচ্ছে। এবং এখানেই প্রশ্নটা উঠছে যে আজকে মঙ্গলবার, এই সপ্তাহ কোর্ট খোলা রয়েছে, তারপর না হয় শীতের ছুটি পড়বে, তাহলে কেন 5ই জানুয়ারি অবধি এই রিপোর্টটাকে পিছিয়ে দেওয়া হলো? এর আগে আমরা যেটা শুনেছি যে কাকুর মামলা যখন জামিনের জন্য এসেছিল, আপৎকালীন ভিত্তিতে শোনার আবেদন এসেছিল, সেগুলো তো গৃহীত হয়ে গিয়েছিল এবং জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসেই সেটা গৃহীত হয়েছিল। ব্যানার্জি পরিবার সংক্রান্ত, এই দুর্নীতিবাজদের সংক্রান্ত যে কোনো মামলা কলকাতা হাইকোর্টে আসছে, জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাস ছাড়া তারা সেই মামলা শোনাতেই চান না। এবং সেইখানে কিন্তু আমরা দেখছি প্রত্যেক ক্ষেত্রে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হচ্ছে, সমস্ত মামলাকে পিছনে ঠেলে দিয়ে সেই মামলা শোনানো হচ্ছে। অথচ এসএসকেএম কর্তৃপক্ষ, তাদের কাছ থেকে মেডিকেল রিপোর্ট চাওয়া হচ্ছে 5ই জানুয়ারি। কেন? মেডিকেল রিপোর্ট, একটা লোকের মেডিকেল চলছে, গত 3 মাস ধরে চলছে, সেই রিপোর্ট তো হাতে গরম রেডি রয়েছে, কালকে জমা দিক, চাইলে এক্ষুনি জমা দিক, কী অসুবিধা আছে? কিন্তু না, যথারীতি এই নিয়ে মুখে কুলু পেটেছে এসএসকেএম কর্তৃপক্ষ। কিন্তু যেটা সবথেকে বড় জায়গা রয়েছে, ইডি কিন্তু আজকে বারবার প্লি করেছে যে এই যে একটা সাজানো নাটক চলছে, সোজা কথায় কারচুপি করছেন এই এসএসকেএমের সুপার, এবং তারা সংবাদ মাধ্যমে বেরোনো বিভিন্ন তথ্য, তাদের হাতে থাকা বিভিন্ন তথ্য, তারা সেইগুলো সব সাপ্লাই করতে চাইছেন এবং সেখানে স্পষ্ট বলছেন ওই মানসিক চাপ ছাড়া আর কিচ্ছু নেই। এই জায়গা যখন স্পষ্ট হয়ে গেছে, তখন তো আদালতের একটাই নির্দেশ রয়েছে যে এই কালীঘাটের কাকুকে এক কাজ করো, জোকা ইএসআইতে তুলে নিয়ে যাও, সেখানে গিয়ে ভয়েস স্যাম্পল টেস্টিং করাও বা সেখানে গিয়ে শারীরিক পরীক্ষাটা আরেকবার করাও। এমনকি আদালত এই নির্দেশও দিতে পারে যে অন্য হসপিটাল থেকে, যেগুলো আমরা দেখেছি ভুবনেশ্বর এইমস বা দিল্লি এইমস, সেইখান থেকে ডাক্তার নিয়ে এসো, সেখান থেকে মেডিকেল বোর্ড নিয়ে এসো, তারা চেক করুক। বা যে মেডিকেল বোর্ডের রিপোর্ট এখানে পাওয়া গেছে, সেই মেডিকেল বোর্ডের রিপোর্ট অন্য জায়গা থেকে নিয়ে এসো। সেই সব না করে আদালতে সেই রিপোর্ট জমা দিতে হবে এবং সেটাও 31শে ডিসেম্বরের পরে সামনে বছর 5ই জানুয়ারি সেইটা জমা দেওয়ার কথা বলা হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কালীঘাটের কাকুকে নিয়ে আদালতের এই নির্দেশ, এখানে কি পিছনে বড় কোনো খেলা হয়ে গেল? আজকে কলকাতা হাইকোর্ট চত্বরে কিন্তু এই আওয়াজ কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঘুরে বেড়াচ্ছে যে ইডি এবার কি করবে। কেননা 31শে ডিসেম্বরের মধ্যে সেক্ষেত্রে কিন্তু কিছুতেই এই মামলা শেষ করা যাবে না। কেননা কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং না হলে এর পরবর্তী পদক্ষেপ সেটাই তো করা যাবে না। তাহলে দুর্নীতি মামলার তদন্ত কি করে শেষ হবে? তাহলে যে ডিভিশন বেঞ্চ থেকে এই নির্দেশ এসেছিল 31শে ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করতে হবে, ইডি কি সেইখানে মুভ করবে? সেখানে গিয়ে এই প্রতিবন্ধকতার কথা জানাবে যে এই জায়গাটায় আমরা আটকে আছি এবং আদালতের নির্দেশে আমরা কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারছি না। ফলে সেই নিয়ে তো জল্পনা বাড়ছে। কিন্তু তার পাশাপাশি আরেকটা কথাও আছে, আগামীকাল কিন্তু জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ইডির যে রিপোর্ট দেওয়া আছে সেই রিপোর্ট সংক্রান্ত শুনানি আছে এবং কালকে সিবিআইয়েরও সেখানে কিন্তু রিপোর্ট জমা দেওয়ার কথা হয়ে আছে। এবং আপনাদের যদি খেয়াল থাকে, আগের দিনের হিয়ারিংয়ে সেখানে কিন্তু জাস্টিস অমৃতা সিনহা বেশ কিছু কঠিন প্রশ্ন করেছিলেন। যে ব্যক্তির সেখানে রিপোর্ট জমা পড়েছে, আয় ব্যয়ের সম্পত্তির খতিয়ান জমা পড়েছে, তার 14 সালের পর থেকেই সম্পত্তি বেড়েছে এবং 14 সাল থেকেই এই নিয়োগ দুর্নীতি শুরু হয়েছে, দুটোর মধ্যে যোগসূত্র আছে কিনা তিনি যেমন জিজ্ঞেস করেছিলেন, তার পাশাপাশি তিনি কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছিলেন যে আপনাদের উপর কিন্তু 31শে ডিসেম্বরে ডিভিশন বেঞ্চের রায় আছে, সেখানে নির্দেশিকা আছে যে আপনাদের 31শে ডিসেম্বরের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে। আপনারা কি সেই জায়গায় সঠিক পথে এগোচ্ছেন? কোথাও কোনো বাধা হচ্ছে? সেখানে ইডি কিন্তু জানিয়েছিল যে না, আমরা চেষ্টা করছি, কিন্তু সেখানে অনেক নতুন নতুন জিনিস আসছে, তো আমরা চেষ্টা করছি 31শে ডিসেম্বরের মধ্যে। কিন্তু ইডি একটি বারের জন্যও সেখানে কিন্তু বলেনি যে আমাদের সেখানে এরকম কোর্টের তরফ থেকে কোনো বাধা আসছে বা আদালতে কোনো রকম কোনো কিছু আটকে গেছে, এই কথা কিন্তু ইডি বলেনি। কিন্তু আজকে 19 তারিখ সেই ঘটনা ঘটলো
ডিভিশন বেঞ্চে মুভ করার আগে জাস্টিস অমৃতা সিনহার এজলাসেও কি সেই কথা ছুঁয়ে দেবেন এবং সেখানে জাস্টিস অমৃতা সিনহা কি তাদের কোনো পথ দেখাতে পারবেন? কেননা নিয়োগ দুর্নীতি কোর্ট মনিটর তদন্ত হচ্ছে এবং সেখানে আদালতের যে নির্দেশিকা, জাস্টিস অমৃতা সিনহার যে ভূমিকা, তাতে কিন্তু সাধারণ মানুষ খুশি। দুর্নীতি বিরোধী যে লড়াইটা হচ্ছে তিনি সঠিক জায়গায় চেপে ধরেছেন, তাতে অনেকের গাত্রদাহ হচ্ছে, গায়ের জ্বালা হচ্ছে। ফলে অমৃতা সিনহা জাস্টিসের মা দুর্গা যিনি, তাকে আটকাবার চেষ্টা করা হচ্ছে, তার পরিবারকে ফাঁপড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, তাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে যাননি জাস্টিস অমৃতা সিনহা এবং তিনি কিন্তু কড়া কড়া নির্দেশিকা দিয়ে কার্যত কাঁপুনি ধরিয়ে দিয়েছেন প্রভাবশালীদের হারে। আর আজকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে যেটা হলো সেটা কি সেখানে মেনশন হবে? তারপর কি ইডিকে তিনি নতুন কোনো পথ দেখাবেন? সেই দিকে কিন্তু আমাদের সকলেরই নজর রয়েছে। কিন্তু আজকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে যে ঘটনাটা এলো, যে নির্দেশিকা এলো, সেটা নিয়ে কিন্তু দুর্নীতি বিরোধী লড়াইয়ে যারা রয়েছেন তারা কিন্তু সকলেই অখুশি। যদিও খুশির একটা হাওয়া দেখা যাচ্ছে ওই ফেরেববাজদের শিবিরটায়, যারা তাদের বিরুদ্ধে রায় যাওয়া মানেই কার্যত আইন ব্যবস্থা এবং কলকাতা হাইকোর্টের যে আইনজীবীরা রয়েছেন তাদের বিরুদ্ধে বাছা বাছা শব্দ প্রয়োগ করেন। ফলে আরও জোরালো হচ্ছে কলকাতা হাইকোর্টে এই খেলার গল্পটা। কিন্তু তার সাথে সাথে কালকের ইম্পর্টেন্স কিন্তু আরও অনেক বেড়ে যাচ্ছে। কি হবে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, আমাদের কিন্তু নজর থাকবে। কিন্তু আজকের এই ঘটনা নিয়ে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে যে ঘটনা ঘটলো সেই নিয়ে কি বলবেন আপনারা? যদি কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।